বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে রাত 9টা 15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো, আচ্ছা, দিল্লি যাবার ট্রেনটা কি চলে গেছে? লোকটা বলল, হ্যাঁ, এই মিনিট পাঁচেক আগে গেছে। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তার দিল্লি যাবার আর অন্য কোনো ট্রেন নেই? লোকটা একটু চুপ করে থেকে জবাব দিল, হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না, আমার কোনো অসুবিধা হবে না, আমি লাস্ট ট্রেনে যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, তাহলে ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। বিমল বলল, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল। তার মধ্যে থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার উপর রাখলো। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমলের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বের করে ধরালো। বিমল আগের মতো আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মিলে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখলো লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভিতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমে নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? লোকটা স্টান জবাব দিল, দিল্লি। ওখানে আমার ছেলে থাকে। এখানে আমি একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। সবেমাত্র 4 দিন হলো রিটায়ার হয়েছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাচ্ছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনারই মতো দিল্লি যাব। লোকটা একটু মুচকি হেসে বলল, তাহলে আপনার আর আমার গন্তব্যস্থল একই। বিমল বলল, হ্যাঁ। তারপর বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার বাড়িতে কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমার স্ত্রী বছর 4 হলো ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ওহ, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা বলল, না না, ঠিক আছে, আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করেছেন। তা যাকগে, আপনি বলুন তো আপনার বাড়িতে কে কে আছে? বিমল বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা বলল, ওহ, খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা একটু হেসে বলল, নিশ্চয়ই, আমার নাম রথিকান্ত দাস। আপনার? বিমল বলল, আমার নাম বিমল হালদার। এভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনের বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন সময় কেটে গিয়েছে বিমল বুঝতে পারেনি।
ঠিক 10:25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে ভিতর ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে চলে আসুন। বিমল লোকটাকে বলল, চলুন তাহলে, বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোলো। বিমলের পিছন পিছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাচের দরজা ঠেলে বাইরে বেরোলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটুও দেরি না করে ট্রেনে উঠে পড়ল। বিমলের সঙ্গে সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল। বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেনের ভিতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানালার কাছের সিটে গিয়ে বসলো। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার সাথে বিস্কুট বার করে খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, না। বিমল বলল, ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে দেখলো ওর ছোটোবেলার বন্ধু সবুজ ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে সবুজ জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে তোর জন্য সবাই অপেক্ষা করছে। বিমল বলল, আমি এই সবে ট্রেনে উঠলাম। সবুজ জিজ্ঞাসা করলো, কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? বিমল বলল, রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে যায়, যার জন্য রাত 9টার ট্রেনটা আমার মিস হয়ে গেছে। তাই অগত্যা 10:30টার এই লাস্ট ট্রেনে আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময়ে আমি পৌঁছে যাব। সবুজ বলল, ঠিক আছে, সাবধানে আয়। চল, ঠিক আছে, রাখছি। বিমল বলল, ঠিক আছে, রাখ। এই বলে সবুজ ফোনটা কেটে দিল। বিমল দেখল লোকটা এখন একটা গল্পের বই পড়ছে। বইটার সামনের প্রচ্ছদ দেখে বিমলের বুঝতে পারল বইটা ভূতের গল্পের। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা রতিনাথকান্ত বাবু, আপনি ভূত বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগুনে দৃষ্টিতে তাকালো এবং তারপর বলল, হ্যাঁ, বিশ্বাস করি। বিমল একটু হ্যালি করেই লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কখনো ভূত দেখেছেন? লোকটা বলল, না, দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে ঠিক তেমনি ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলেও ভূতও থাকবে। লোকটা উল্টে বিমলকে জিজ্ঞাসা করলো, কেন আপনি ভূত বিশ্বাস করেন না? বিমল বলল, না, আমি ওইসব ভূত ফুতে বিশ্বাস করি না, ভূত বলে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে ধীর গলায় বলল, আর ভূত যদি আপনার সঙ্গেই থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন? বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের উপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্তারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতুনির এক দিকটা কোনো ভারী জিনিসের আঘাত লাগার ফলে থেতলে গেছে। লোকটার সমস্ত কাপড় জামাতে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেক চেষ্টা করার পরেও ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটুও দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল একটা ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের উপর সজোরে মুখ থুবড়ে পড়ল। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপর চেপে ধরলো। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে একটা পচা গলা আধা খাওয়া লাশ। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের উপর টর্চের আলোটা পড়তে বিমল আটকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। বিমল ভয়ে তুতলাতে তুতলাতে বলল, এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা। তার মানে
বিমল লাশটার মুখের দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তাতে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের যে কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে ডানবাকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাউনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটা দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু হ্যালি করে জবাব দিল, অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দিই বলুন তো। বিমল আবার আগের মতো হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে এবার একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সেই কুকুরের মতো দেখতে দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে ভেবে পাচ্ছিল না। ভয়তে বিমল হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সেই দানবাকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই বিমল সেন্সলেস হয়ে পড়ল। এরপরে তার সাথে কি হয়েছে সে আর কিছুই মনে করতে পারল না। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল রেল লাইনের পাশে সে পড়ে আছে এবং কয়েকজন লোক তার চারপাশে ঘিরে রয়েছে। তারপর বিমল একটু সুস্থ হয়ে ওই লোকজনকে সব ঘটনাগুলো খুলে বলল। তখন ওই লোকজনরা তাকে জানায় এখানেই একটা ট্রেনে যাত্রী ছিল, ওই যাত্রীগুলো ওই ট্রেনের মধ্যে ছিল যখন ওই ট্রেনটি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে। এরপর থেকেই প্রায় বেশি রাত হয়ে গেলে এরকম অনেক যাত্রী নাকি ওই অবয়বগুলা দেখতে পায়। এবং ওই লোকগুলো আরও জানায় এই অবয়বগুলোর কবলে আজ পর্যন্ত যতগুলো মানুষ পড়েছে, খুব কম সংখ্যক লোক বেঁচে ফিরতে পেরেছে। এবার চলে যাব পরের ঘটনায়। একে গল্প বলা ঠিক হবে কি না জানি না, কারণ যে ঘটনার কথা বলতে চলেছি তার বেশিরভাগটা জুড়েই রয়েছে ধ্রুব সত্যের ছায়া। যে সত্য এখনও মাঝে মাঝেই আমার অবচেতনে বারবার ধাক্কা দিয়ে যায়, যে সত্য সব যুক্তি ভেঙে রেখে যায় সেই সব প্রশ্ন, সহজ নিয়মে যাদের উত্তর মেলে না। বাবার বদলির চাকরি। তখন আমরা কলকাতা ছেড়ে সবে শিফট করেছি বিক্রমপুরে একটা বাড়িতে। জায়গাটা মূলত একটু নিরিবিলি গোছের, আর বাড়িটাও বেশ ছিমছাম। দোতলা প্রাচীর ঘেরা, চারপাশ গাছপালায় ঢাকা। মোটের উপর সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জিনিস আমাদের সবার মধ্যেই একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করলো। অন্যরকম বলছি কারণ অনেক সময় কিছু কিছু অনুভূতি এমনও হয় যাদের ঠিক ভাষায় ব্যক্ত করা যায় না। ঠিক যেমনটা হলো আমাদের যখন বারান্দা থেকে আমাদের চোখে ধরা দিল বাজারে ঘেরা প্রকাণ্ড কবরস্থানটা। বাড়ির পিছনের দিকে একটু দূরেই ছিল সেটা, আর বারান্দা থেকে সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। মা তো একসময় বলেই উঠল, তুমি আর জায়গা পেলে না, এরকম একটা বাড়িতে আমি থাকতে পারবো না, তুমি তো সারাদিন অফিসেই থাকবে, আর আমি পিউ আর কুহুকে নিয়ে এদিকে পুরো একা। যদি কিছু, মা কথাটা শেষ করতে পারলো না। বাজে কথা বলো না তো, ছেলে মেয়ে কী শিখবে, যত সব কুসংস্কার। এমন সময় বোন বলে উঠল, বাবা ওখানে তো গোস্ট থাকে। আমি জানি, আমি টিভিতে দেখেছি। না কুহু, ওসব কিছু হয় না, কিছু হয় না। কথাটা বলতে গিয়ে বাবার গলাটাও কেঁপে উঠল। সত্যি কবরস্থানটা একবার দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। গোটা জায়গাটাই যেন আদিম নৈশব্দ দিয়ে মোড়া। হয়তো ধারের কাছে বাঁশঝাড় থেকে পাতা পড়লেও যেন তার শব্দ শোনা যাবে। এরপর মা বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়ার পর অবশেষে মা রাজি হলো এখানে থাকতে। কিন্তু আমাদেরকে বলা হলো আমরা যেন ভুল করেও বাড়ির পিছন দিকে কখনো না যাই। এমনকি সন্ধ্যের পর বারান্দায় আর ছাদে যেতেও জারি হলো নিষেধাজ্ঞা। এইভাবেই এরপর কেটে গেল বেশ কয়েকটা দিন।
আমি আর বোন নতুন স্কুলে ভর্তি হলাম। বাবারও শুরু হলো অফিস, আর মাও বাড়ির সবটা গুছিয়ে নিল। মার সারাদিন হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য রেবা চাচিকেও পাওয়া গেল সহজেই। সারাদিন থাকতো আর বিকেলে চলে যেত। এভাবেই বেশ কাটছিল আমাদের দিনগুলো। প্রথম ঘটনাটা ঘটে একদিন রাতে। রাত তখন কত হবে আমি জানি না। আচমকাই একটা বিকট শব্দে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বুঝতে পারলাম শব্দটা আসছে বাড়ির পিছনের দিক থেকে। খুব চিৎকার করে কেউ কাঁদছে। বুকের ভিতরটা কেমন ছ্যাদ করে উঠল। তোমাকে আগেই বলেছিলাম মা বাবাও এখানে আমি থাকবো না। আজ রেবাও বলছিল এই বাড়িটায় সমস্যা আছে, বেশি দিন কেউ থাকতে পারে না। এখন ভালোই ভালোই রাতটা কাটলে হয়। মার মুখে তখন আতঙ্কের ছাপ। এর উত্তরে বাবা ঠিক কি বলবে সেটা বুঝতে পারল না। আচ্ছা দাঁড়াও, আমি একবার বারান্দায় গিয়ে দেখি কি ব্যাপার। না বাবা, তোমার আর গিয়ে কাজ নেই, রক্ষে করো। এই দিদি দেখ, গোছটা কাঁদছে, ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমি তো দেখেছি আজকে ওকে। বোনের কথা শুনে আমরা তখন অবাক। বাবা বলল, কেন, ওই গোছটাকে? আজ দুপুরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনই তো দেখলাম গোছটা নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছিল। কেমনটা যেন দেখতে, খুব ডার্টি, ঠিক গোষ্ঠের মতো। আমি জিজ্ঞেস করলাম, হু আর ইউ? কিন্তু কিছু বললই না, শুধু হাসতে লাগলো। এরপর আমরা আর কেউ কিছু বললাম না। বাকি রাতটা প্রায় জেগেই কাটালো। এরপর থেকে প্রায়শই রাতে কান্নার শব্দ শুনতে পাওয়া বাড়ির পিছন দিকে থেকে। কিছুটা মায়ের জোরাজুরিতেই হোক বা নিজের তাগিদেই বাবাও চেষ্টা করছিল নতুন একটা বাড়ি দেখার। পাড়ায় আমাদের যাদের সাথে আলাপ ছিল তারাও বলা বলি করতো যে ওই কবরস্থানটায় রাতের বেলায় সব অলৌকিক কাণ্ড কারখানা চলে। যারা সাহস করে ওখানে রাতের বেলা গিয়েছিল তাদের প্রত্যেকেরই সাথেই কিছু না কিছু হয়েছে, হয় নিজের সাথে নয়তো পরিবারের লোকজনের সাথে। ওদের কথায় ওখানে নাকি একটা আলোর পিণ্ডকে পুরো জায়গাটা জুড়ে পাক খেতে দেখা যায়, আর তার সাথে সেই বিকট কান্নার আওয়াজ। এরপর একদিনের কথা, সেদিন আমাদের স্কুল ছুটি ছিল। আমি স্নান করে সামনের বাগানে পায়চারি করছিলাম। মা রান্না করছিল আর রেবা চাচিমাকে হাতে হাতে সাহায্য করছিল। এমন সময় দোতলা থেকে কুহুর প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। আমরা হতদন্ত হয়ে উপরে গিয়ে দেখি কুহু বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বেশ অনেকক্ষণ ধরে চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর জ্ঞান ফিরতেই ও মাকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। কি হয়েছিল জিজ্ঞেস করাতে ও যা বলল সেটা শুনে আমাদের সবার মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। ও বলল, হোমওয়ার্ক শেষ করে বই খাতা গোছাচ্ছিলাম, হঠাৎ বারান্দা থেকে কেমন একটা শব্দ আসতে লাগলো। প্রথমটায় বুঝতে পারিনি, কিন্তু পরে যেন সাউন্ডটা বাড়তে লাগলো। এই সময় মা বলল, আমরা তো শব্দ পাইনি। পিউ, তুই শুনেছিলি? আমি বললাম, কই না তো। কুহু আবার বলতে শুরু করলো, বারান্দায় যেই আসলাম অমনি আওয়াজ কোথায় যেন মিলিয়ে গেল। বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখে ঘরে ফিরে আসতে যাব, এমন সময় দেখি ওই গোষ্ঠটা আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে। কি বিভৎস দেখতে, কিন্তু চোখ দুটো যেন জ্বলজ্বল করছিল, ঠিক ফায়ারের মতো। হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। কথায় বলে ইঙ্গিত বুঝলে মন কাজ হতে কতক্ষণ, কিন্তু এক্ষেত্রে আমরা আসন্ন ঘটনার ইঙ্গিতটুকুও বুঝতে পারিনি। কুহুর অজ্ঞান হওয়ার পর থেকে বাড়ির পরিস্থিতি যেন ক্রমাগত খারাপ থেকে খারাপ হতে থাকে। মা আর বাবার প্রায় রোজই বাড়ি নিয়ে ঝগড়া লেগেই থাকতো। আরও কুহু 2 দিন 3 দিন যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়তো। রেবা চাচি বলতো সবই নাকি ওই বাড়ির দোষ। এই বাড়ি নাকি অভিশপ্ত, অশুভ শক্তির নজর আছে বাড়িটায়। স্কুলেও তার জন্য সবাই আমাদের এড়িয়ে চলতো। সবাই বলতো আমাদের সাথে কথা বললে
ইভিল স্পিরিট ওদের মেরে ফেলবে। বাড়িতে ঘটতে থাকা অদ্ভুত সব ঘটনা, রাত বিরেতেরই ওই বীভৎস কান্না, রুস্কার অশান্তি, স্কুলের বন্ধুদের কমেন্টস। আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসছিল আমার। মাকে বাবাকে রোজই বলতাম, হয় এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলো, নয়তো কলকাতায় ফিরে চলো। এসবের মধ্যে কুহুর শরীর আরও খারাপ হতে শুরু করে। বলতে গেলে বিছানার সঙ্গে যেন একেবারে মিশে যাচ্ছিল মেয়েটা। তাই অবস্থার উন্নতির জন্য বাবা ওকে কলকাতায় জেঠু জেঠিমার কাছে রেখে আসে। সবটা যেন হাতের বাইরে চলে যাচ্ছিল, কিছুতেই কোনো সমাধান হচ্ছিল না। এরপর একদিন যা ঘটল সেটা বলতে এখনও আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি জানি না সেটা আমার মনের ভুল ছিল না অন্য কিছু। মনে আছে সেদিন রাতে আমি দোতলার ঘরে পড়াশোনা করছিলাম। যদিও মা বাবা অনেকবার বারণ করছিল, তবুও আমি এক প্রকার জোর করেই ওদের রাজি করালাম। আসলে এতদিন ধরে যা যা ঘটেছিল তাতে আমার মনে ভয় ছাড়াও যেন একটা কৌতূহলও জাগিয়ে তুলেছিল। আমি এর একটা শেষ দেখতে চাইছিলাম। মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যেন কোনোভাবেই আমি বারান্দার দরজা না খুলি, এমনকি ঘরের জানালাগুলো বন্ধ রাখতে বলেছিল। রাত তখন কত হবে ঠিক মনে নেই। আমি ম্যাথস প্রজেক্টের কাজ করছিলাম। এমন সময় হঠাৎই শুনতে পেলাম সেই পরিচিত কান্নার আওয়াজটা, যার থেকে এই সব কিছুর সূত্রপাত। কান্নার ক্ষীণ আওয়াজটা থেকে ক্রমশ বাড়তে লাগলো। আমি শুনলাম, আজ হয় এসপার নয় ওসপার। বারান্দার দরজাটা খুলতেই ঠান্ডা বাতাসের সাথেই একরাশ জমাট অন্ধকার যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গেই ঘরের ভিতরে আলোটা ধপ ধপ করতে নিভে গেল। এলোপাতাড়ি হাতড়েও সুইচ বোর্ডটা খুঁজে পেলাম না। আর মা বাবা চিৎকার করে যে ডাকবো, সেই চিৎকারটাও যেন গলার কাছে এসে আর বেরোতে পারল না। শুধু দুহাতে এই অন্ধকারের দেয়ালটা সরানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। আমি যত এগোতে লাগলাম সেই অন্ধকারটা যেন আরও গাঢ় হতে লাগলো, আর সেই কান্নার আওয়াজটাও যেন আরও বাড়তে লাগলো। এক সময় দেখলাম দূরে সেই অন্ধকারের বুকে দপ করে একটা ফ্যাকাশে আলোর পিণ্ড জ্বলে উঠল। কিন্তু সেই আলোয় চারপাশ আলোকিত হলো না, বরং সমস্ত অন্ধকার যেন সেই আলোর পিণ্ডকে ঘিরে আরও গাঢ় হয়ে উঠল। আলোর পিণ্ডটা কিছুটা উপরে উঠে প্রথমে এলোমেলোভাবে পাক খেতে লাগলো, তারপর এক জায়গায় এসে স্থির হলো। আমি অপলক দৃষ্টিতে সবটা দেখে যাচ্ছিলাম। কান্নার আওয়াজ, অন্ধকার, সবটাই যেন আমার মাথা থেকে উড়ে গিয়েছিল। এমন সময় সে আলোর পিণ্ডটা বড় হতে হতে ঠিক যেন একটা মানুষের আকার নিল। আমারও হঠাৎ করেই যেন সেই মোহ অবস্থাটা কেটে গেল। দেখতে পেলাম সেই মানুষের আকার নেওয়া অলকপিণ্ডটা বাঁচতে বাঁচতে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ দেখলাম সেই মূর্তির ঠিক চোখ বরাবর দুটো আগুনের পিণ্ড দপ করে জ্বলে উঠল। আমার শিরদাঁড়া বেয়ে যেন সরীসৃপের মতো ঠান্ডা স্রোত নামতে লাগলো। আর সেই কান্নার আওয়াজটা ততক্ষণে থেমে গিয়ে তার পরিবর্তে হিংস্র গলায় ভেসে আসতে লাগলো, আমার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি দে আমায়। এই জাহান্নামে আমি আর কয়েদ থাকবো না, মুক্তি চাই। তার সঙ্গে সঙ্গেই হিংস্র হাসিতে চারপাশ ভরে উঠল। সবটা আমার কাছে আবছা হয়ে আসছিল। শেষটায় মনে হলো যেন সেই মূর্তিটা হাতের মতো অংশ দুটো দিয়ে যেন আমার গলা টিপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। সেই হিংস্র আওয়াজ ক্রমে ক্ষীণ হয়ে এলো, তারপর সব অন্ধকার। পরে যখন আমার জ্ঞান ফিরছিল, আমি তখন হসপিটালে। জ্ঞান ফিরতেই মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সবাই বলাবলি করছিল আমি নাকি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এসেছি। ডাক্তারবাবু বলেছিল ইটস এ মিরাক্কেল। এরপরের যে ঘটনাগুলো বলছি সেগুলো সবটাই মা আর বাবার মুখে শোনা। কারণ এরপরে আমার সাথে যা ঘটেছিল
তা আমার কিছু মনে নেই। সেই রাতের পরদিন সকালে বাড়িতে খোঁজাখুঁজি করেও যখন আমাকে পাওয়া যাচ্ছিল না, তখন বাবার সন্দেহ হওয়ায় বাড়িতে পিছনে খুঁজতে খুঁজতে হঠাৎ কবরস্থানের সামনে আমাকে মাথা নিচু করে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখতে পায়। অথচ আমি নিজেও বুঝতে পারিনি আমি কখন কিভাবে ওখানে গেলাম। পুরো ব্যাপারটা শোনার পর আমার কাছে অসম্ভবের মতো লাগছিল। বাবার কথা অনুযায়ী আমি তারপর থেকে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করি। স্কুলে যেতে চাইতাম, সারাক্ষণ নিজের ঘরেই থাকতাম, সব কিছুতে আমার অনীহা দেখা দিচ্ছিল। এর মধ্যে একদিন রেবা চাচি আমার ঘরে এসে দেখতে পায় আমি নাকি ঘরের দেয়ালে হামাগুড়ি দিচ্ছিলাম, ঠিক যেন টিকটিকির মতো। আর আমার চোখ দুটো নাকি আগুনের মতো জ্বলজ্বল করছিল। রেবা চাচি সবটা দেখে ঊর্ধ্বশ্বাসে মার কাছে গিয়ে সবটা জানায়। কিন্তু মা আমার ঘরে এসে দেখে আমি আমার মতোই পড়াশোনা করছিলাম। বাড়ির মধ্যে এই রকম নানা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে আমাকে। প্রতিবেশীরা প্রায়ই এসে বলতো আমাকে নাকি ওই কবরস্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। অনেকে আবার বলতো রাতের দিকে আমাদের বাড়ির ছাদে নাকি আলোর পিণ্ড দেখা যায়, ঠিক ওই কবরস্থানটায় যেমন দেখা যেত। মা বলেছিল এইসব ঘটনায় ওদের অবস্থা দিশেহারা হয়ে গিয়েছিল। রোজই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। আর আশ্চর্যভাবে ওই রাতের কান্নার আওয়াজটাও নাকি হঠাৎ করেই থেমে গিয়েছিল। এরপর এক রাতের ঘটনা, হঠাৎ করেই কান্নার আওয়াজটা আবার শুরু হয়। আর মা বাবার ঘুমটাও ভেঙে যায়। ওরা দেখে আমি ওদের মাঝখানে ছিলাম না। ওদের এবার ভয় করতে শুরু করে, কারণ এবার আওয়াজটা বাড়ির পিছন থেকে আসছিল না, আসছিল দোতলার ঘর থেকে। প্রচণ্ড ভয়ে বাবা মা উপরে উঠে আসে এবং দেখে ঘরের কোণা থেকে সেই কান্নার আওয়াজটা আসছে, যেন ঘরের কোণে কেউ বসে কাঁদছে। তারপর ওরা চেষ্টা করে ঘরের আলো জ্বালাতে, কিন্তু ঘরের কোনো আলোই জ্বলল না। অতঃপর সেই আলো আধারিতেই ওরা এগোতে থাকে আন্দাজে আন্দাজে। ঘরের মাঝ বরাবর আসতেই ওরা দেখতে পায় দুটোর আগুনের পিণ্ড দপ করে জ্বলে ওঠে ওদের সামনে। ওরা অন্ধকারের মধ্যেও বুঝতে পারে একটা প্রকাণ্ড ছায়ামূর্তি ওদের সামনে এসে দাঁড়িয়েছে। আর তার সঙ্গেই শুরু হয় প্রচণ্ড চিৎকার, যেন একটা বড় ঝড় উঠেছিল ঘরের ভিতর, সব এলোমেলো করে দিচ্ছিল সেই ঝড়টা। আর তার সঙ্গে সেই চিৎকার, আমার মুক্তি না হলে কেউ বাঁচবে না, কেউ না, আমার মুক্তি চাই। ঠিক আমি সে রাতে যেমনটা শুনেছিলাম। মা বাবা বুঝতে পারছিল না কি করবে। বাবা আমার নাম ধরে চিৎকার করতে থাকে, মা ঠাকুরের নাম করতে থাকে। এভাবেই এক সময় সবটা থেমে গিয়ে আলো জ্বলে উঠল। আর তারপরেই মা বাবা দেখলো আমি রক্তাক্ত অবস্থায় ঘরের কোণে পড়ে আছি। ওরা কোন রকমে আমায় হসপিটালে ভর্তি করে। প্রথম ডাক্তার তো প্রায় আশা ছেড়েই দিয়েছিল, অনেক ব্লিডিং হয়েছিল। কিন্তু পরে জেনেছিলাম রেবা চাচি নাকি কোনো এক পীর পয়গম্বরের কাছ থেকে তাবিজ নিয়ে আমাকে পরিয়ে দিয়েছিল। আমি ঠিক জানি না আমি কিভাবে সুস্থ হয়ে উঠলাম। ডাক্তারদের চিকিৎসায় নাকি সেরে ওঠার রেবা চাচির সঙ্গে শেষ যেবার দেখা হয়েছিল সেদিন ও বলেছিল আসল গল্পটা। ঘটনাটা আজ থেকে বেশ কিছু বছর আগের। সদ্য বাড়ির অমতে শাদি করার পর বিক্রমপুরের এই জায়গায় থাকতে আসে মকবুল আর শবনম। ভালোবেসেই শাদি করেছিল ওরা দুজন। মকবুল স্বভাবে ভীষণ দিলখোলা মানুষ, শবনম ছিল একটু মুখচোরা, কিন্তু ওকে দেখতে ছিল একেবারে ডানাকাটা পরীর মতো। নূরের আলোয় যেন হার মেনে যেত ওর কাছে। ভালোবাসে পরিপূর্ণ ছিল ওদের সংসার, অভাব থাকলেও সংসারে শান্তি ছিল। কিন্তু ওদের পরিণত যে এমনটা তা স্বয়ং ঈশ্বরও হয়তো বুঝতে পারেননি। থাকার ছোট্ট জায়গাটা ওরা এক সময় নিজেদের পরিশ্রমে আর ভালোবাসা দিয়ে বড় করে তোলে। গড়ে ওঠে ওদের দোতলা বাড়িটা। কিন্তু এরপরেই ঘটতে শুরু করে বদল।
আস্তে আস্তে মকবুল কেমন যেন পাল্টে যেতে শুরু করে। আগের সেই দিলখোলা হাসি খুশি মানুষটা হঠাৎ করেই বদমেজাজি আর রকচটা হয়ে ওঠে। অকারণেই সন্দেহ করতে থাকে শবনমকে। শবনম কিছুতেই বুঝতে পারছিল না, উপরন্ত রাত দিনই ওদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। প্রতি রাতেই ওদের বাড়ি থেকে চিৎকার আর কান্নার আওয়াজ ভেসে আসতো। পাড়ার লোকেরা সব বলাবলি করত মকবুল নাকি বদসঙ্গে পড়েছে। মকবুল প্রতি রাতে মদ্যপান অবস্থায় ঘরে এসে অত্যাচার করত শবনমের উপর, এমনকি ওর চরিত্র তুলে কটূক্তি করতে পর্যন্ত ছাড়েনি। শবনম কিছুতেই বুঝতে পারছিল না যে কি করবে। ফিরে যাওয়ার সব পথ যে ওর বন্ধ করে এসেছে। মকবুলকে ও অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হলো না। উল্টো সমস্যা যেন বাড়তি লাগলো। প্রতিবেশীদের কথায় তাবিজ, মাদুলি, ঝাড়ফুঁক সব কিছুই করানো হলো, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। অত্যাচারে জর্জরিত হয়েও স্বপ্ন মনে মনে এই আশাতেই বাঁচত যে একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর এক রাতের ঘটনা। মকবুল সেদিন রোজকার মতোই নেশায় চুর হয়ে বাড়ি ফিরছিল, আর ফিরেই শুরু হলো অকথ্য অত্যাচার। শবনম সেদিন আর মেনে নিতে পারেনি। বিনা দোষে কেনই বা সে এত অত্যাচার সহ্য করবে, তাও আবার তার কাছ থেকে যার সঙ্গেও ভালোবেসে ঘর বেঁধেছিল। শবনম বলেছিল ও আর মকবুলের সঙ্গে থাকবে না, আর এভাবে পড়ে পড়ে অত্যাচার সহ্য করবে না। দরকার পড়লে ও থানায় যাবে। ব্যাস, তাতেই যেন আগুনে ঘি পড়ল। মকবুলের মাথায় যেন রক্ত উঠে গেল। ও শবনমকে মারতে মারতে আধামরা করে দিয়েছিল। তারপর শেষে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। সেই আগুনের সাথেই পুড়ে ছাই হয়ে যায় শবনমের সবটুকু ভালোবাসা আর বিশ্বাস। শেষটায় ও বলেছিল, যা আমার হলো না তা তোমারও হবে না। তুমি কোনোদিনও ব্যস্ত যেতে পারবে না। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। তুমি কখনো মরার পরেও মুক্তি পাবে না। জ্বলে মরবে তুমি, মৃত্যুর পরেও সেই জ্বালার অন্ত হবে না। তারপর মকবুল পুলিশের হাতে গ্রেফতার হলেও পরে কোনোভাবে ছাড়া পেয়ে গিয়েছিল। এলাকার কেউই ওর সাথে কথা বলতো না। মকবুল এরপর ভীষণ অদ্ভুত আচরণ করতে শুরু করে। নাওয়া নেই, খাওয়া নেই, ময়লা জামা কাপড়, বড় বড় চুল, দাড়ি, আর সব সময় শুধু একই কথা, আমাকে বাঁচাও, নইলে ও আমায় মেরে ফেলবে। দিন দিন ওর পাগলামি যেন বেরিয়ে যাচ্ছিল। রাতের দিকে প্রায় ওর বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার আর কান্নার আওয়াজ পাওয়া যেত, ঠিক আগের মতো। এর বেশ কিছুদিন পরেই ওই বাড়ি থেকে মকবুলের জ্বলন্ত লাশ পাওয়া যায়, ঠিক যেমনটা শবনমের পাওয়া গিয়েছিল। তারপর সমস্ত তদন্তের পর অবশেষে শবনমের মতো ওকেও বাড়ির পিছনের দিকের কবরস্থানে কবর দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কান্নার আওয়াজটা, যেটা তারপরও প্রতি রাতে শোনা যেত। লোকজন ওই জায়গাটা একরকম এড়িয়ে চলতো। বাড়িটায় তো শুনশান হয়ে গিয়ে পড়েছিল। তারপর এক সময় এখানে লোক এসে থাকতে শুরু করে, কিন্তু কেউ এখানে বেশি দিন থাকতে পারতো না, কারণ তারপর তো তোমরা সবটা জানোই। এই বলে রেবা চাচি থেমেছিল। আমি বললাম, কিন্তু চাচি, তুমি এত কিছু জানলে কি করে? সব প্রশ্নের জবাব হয় না, তুমি জানতে চাইলে, তাই আমি বললাম। এরপর আমি আর কথা বাড়াইনি। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। আমরা বড় হয়ে গেছি অনেকটা, তবে আমরা আর ওখানে ফিরেও যাইনি। ফেলে আসা সময়ের গায়ে ধুলোর প্রলোভ পড়লেও সেই ঘটনাগুলো আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। মনে হয় যেন ওই বাড়িটাই যেন আস্ত একটা অভিশাপ, যা আজও বেহেশত পাওয়ার আশায় রয়ে গেছে অপেক্ষায়। আমি ভীষণভাবে তুলতে চাই সবটা, কিন্তু পারি না। এই যেমন আজ অফিস থেকে ফেরার সময় বাড়ির সামনের রাস্তায় দেখি একটা লোক রাস্তার ওপারে ঠিক আমার দিকে তাকিয়ে। ময়লা জামা কাপড়, বড় বড় চুল, দাড়ি, ঠিক যেমনটা রেবা চাচি বলেছিল।